আজকে সেই ট্রেনই কোনো একটা হসপিটালকে চালায়। সব ঘাটের জল খাওয়ার কিন্তু সুবিধাও আছে, মানে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি যে কাজটা করব সেটা একটা ছাপ ফেলবে। এখানে সবাই আসে অ্যাজিটেটেড, ইরিটেটেড, যখন খুব প্রবলেম হয়, ইন পেন। সরকারি হাসপাতাল হলে সেখানে হয়তো সুযোগ সুবিধা কিছুটা কম, কিন্তু তার জায়গায় যদি প্রাইভেট হসপিটাল হয় সেখানে বিল প্রচন্ড চড়া। প্রাইভেট হসপিটালস এক্সপ্লয়েট পেশেন্টস। আর্ন করি আমরা, সেটা কিন্তু ইট ইজ নট আ প্রফিট, ইটস আ সারপ্লাস হুইচ ইজ বিন প্লাউড ব্যাক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হসপিটাল। মিস্টার বিড়লা আমাকে এটা বলেন না যে আমার এখান থেকে এত টাকা চাই, কখনো এটাও বলেননি যে কেন এই রেভিনিউ কম হচ্ছে বা কেন নাম্বারস কম হচ্ছে। অনেকে যেমন সিএসআর হিসাবে করে, তো আমাদের এরকম একটা ফান্ড আছে যেখানে 10 কোটি টাকা মতো, সেই জন্য আমাদের কোনো ওই রকম লাউড হোর্ডিং নেই, আমাদের ওই রকমভাবে যে উই আর দ্য বেস্ট, এথিক্যালনেস, ট্রান্সপারেন্সি, পেশেন্ট সেন্ট্রিসিটি, এর উপরে দাঁড়িয়ে হসপিটালটা চলছে। তাই জন্য ওই নাম্বারের পেছনে আমরা দৌড়াই না। লোকটা এসেছে, তার সব কিছু কেটে বার করে নিয়ে নাও, দ্যাট ইজ নট দেয়ার। দ্যাট ইজ আ ফিলোসফি ফ্রম দ্য গ্রুপ which has been inherited. কোনো রকমভাবে পেশেন্টকে কোনো রকম আনজাস্টিফাইড কিছু করে ট্রিটমেন্ট কস্ট বাড়িয়ে কিছু করা হচ্ছে কিনা, তো দে আর ভেরি স্ট্রিক্ট। ডক্টর বা এনি হেলথ কেয়ার ইনস্টিটিউশনস ভগবান তো কেউ নয় না। আপনার বাবাকে বাঁচানো যায়নি এই খবরটা আমি কিভাবে দিচ্ছি তার উপরেও তো অনেকটা নির্ভর করে অন্য লোকটা কিভাবে রিঅ্যাক্ট করবে। ডাক্তারবাবু ক্লিনিক্যালি আপডেটটা সবসময় দিচ্ছেন না। পেশেন্ট খারাপ হয়ে গেল, জানতে পারলাম না, আমার মনে হচ্ছে পেশেন্ট হয়তো আগেই মারা গেছিল, জানতে পারিনি, শুধু শুধু রেখে দিয়েছিল, বিল বাড়ছিল, অল দিস থিংস। প্রবলেম কোথায় হয়? যখন আমার সঙ্গে আপনার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল, বলা হচ্ছে না, যদি লুকিয়ে কিছু হয় তাহলে সব জায়গায় একটা ব্রিচ অফ ট্রাস্ট এসে যায়। উই ট্রিট অল আওয়ার পেশেন্ট লাইক দ্য ফ্যামিলি। একটা হাসপাতালের দুটো আলাদা জগৎ থাকে। একটা জগৎ এর সঙ্গে আপনি পরিচিত, সেখানে ডাক্তাররা রয়েছে, নার্সরা রয়েছে, মেডিকেল প্রবলেমস, এমার্জেন্সিজ, প্রচুর স্ট্রেস, দৌড় ঝাঁপ। কিন্তু এর পেছনে রয়েছে আর একটা জগৎ, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখে তাদের জগৎটা। সেই জগৎটা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে। তবে আজ আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তিনি সেই জগতেরই একজন মানুষ, এবং তার ক্যারিয়ারের ব্যাপারে, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আমরা আজ দেব আড্ডা বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের এই অফিসিয়াল পডকাস্টে, যেটার নাম হচ্ছে শোনা কথা। নমস্কার, আমার নাম দীপ, আর আমার সঙ্গে আজকে সিএমআরআই হসপিটাল এর সৌম্রত রায়। নমস্কার। আচ্ছা সৌম্রত দা, তোমার ক্যারিয়ারের শুরুটা দিয়েই শুরু করি, কারণ তোমার মেডিকেল ফিল্ডে কাজ করার ইচ্ছে তো সেই অর্থে ছিল না, ইউ অ্যারাইভড অ্যাক্সিডেন্টালি। একদম। সো এটা একটা কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট ছিল। কি হয়েছিল, আমি ব্যাঙ্গালোর চলে যাই। অ্যাকচুয়ালি ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে একটু লোয়ার র্যাঙ্ক হওয়ার জন্যে, ইঞ্জিনিয়ারিং তারপরে ডাক্তারি সেইভাবে না হওয়ার জন্য তো আমি ব্যাঙ্গালোর যাই। তো দ্যাট টাইম ইন 1993 অ্যান্ড 94-এ ব্যাঙ্গালোর একটা ডেস্টিনেশন ছিল, যেটা তো এখন আরো বেড়ে গেছে। তো ওখানে যাই, তারপরে আমার পড়াশুনো শেষ হয়, আমি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে আমি ভাবি যে এবারে আমি সফটওয়্যারে ঢুকবো, বিকজ ওই সময় সফটওয়্যারে কেরিয়ারটা বুম, ইনফোসিস এসছে, উইপ্রো এসছে, সো কোম্পানিগুলো, ইটস আ বুমিং কেরিয়ার, এভরিবডি ইজ লুকিং টুয়ার্ডস আ বুমিং কেরিয়ার। লেটস নট মেনশন সত্যম। লাকিলি আমার সঙ্গে কোনো কানেক্ট হয়নি যদিও। তো যাই হোক, তো আমি ক্যাম্পাসের থ্রু দিয়ে, প্লেসমেন্টের থ্রু দিয়ে চাকরিও পেয়ে যাই। বাট কপাল খারাপ ছিল, কি ছিল, আনফর্চুনেট যে কি হয়, কোম্পানিটাই বন্ধ হয়ে গেল। এই রে, কোম্পানি যখন বন্ধ হয়ে গেল, ব্যাঙ্গালোরে স্যালারি আসছে না, আবার কি বাবার কাছে চাইবো নাকি স্যালারি? আর ব্যাঙ্গালোরে কিন্তু কস্ট অফ লিভিং ইজ কোয়াইট হাই, ভেরি হাই। তো আমাদের কি করা যায়? তো আমার প্রি এমপ্লয়মেন্ট চেক আপ, যেটা মেডিকেল ফিটনেস কোথাও জয়েন করার আগে, সেটা হয়েছিল মানিপাল হসপিটাল। তো সেখান থেকে একটা ছোট ক্লাসিফাইড একদিন পেপারে দেখলাম, আমি আমার রুমমেটের সঙ্গে বসে আছি, বলছি যে কি করব ভাবছি, ভীষণ টেনশন, টাকা কোথা থেকে আসবে, এবার তো একটা ফিক্স খরচা তো আছে। তো কোম্পানিটা বন্ধ হয়ে গেল, স্যালারিটাও আসছে না। তো তখন ও বললো যে দেখ না গিয়ে হসপিটাল, তো কি হবে, কিছুই না, একটু দেখে নে। আমি বললাম হসপিটালে তো আমার যেতে ভয় করে। মানে মানিপালেরই ক্লাসিফাইড অ্যাড এসেছিল। মানিপালেরই, দে ওয়ান্ট আ PR executive
পিআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এরকম কিছু একটা এসেছিল অ্যান্ড হাসপাতালের পিআর? হাসপাতালের পাবলিক রিলেশন, আমি কিচ্ছু জানি না হসপিটালে আচ্ছা। পিআর কি হয় তাও জানি না। হ্যাঁ। তো আমাকে বলল, তো এটা দেখলাম, দেখ কি করবো বলতো। তো আমাকে রুমমেট বললো যে আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম, তখনও একসাথেই থাকছিলাম, তো ওই যে দেখ একবার গিয়ে দেখি যায়। তো আমি ইন্টারভিউ দিতে গেলাম, তো ইন্টারভিউ সাউথ ইন্ডিয়ান, তো এখন উনি খুব বড় পোস্টে আছেন ইন্ডিয়াতে, আর খুব বড় হসপিটালের। আপনার এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, ভীষণ ভালো যোগাযোগ আছে অ্যাকচুয়ালি। তো বড় পজিশনে বড় পোস্ট হোল্ড করেন ইন্ডিয়াতে, খুব বড় নাম হেলথ কেয়ারে। তো আমাকে দেখে বললেন যে হসপিটালে কাজ করেছো কোনোদিন? আমি বললাম কিছুই করিনি স্যার, আমি তো আইটির লোক, আমি সফটওয়্যার রিলেটেড। তো তাহলে এখানে এলে কেন? আমি বললাম যে অনেকটা হচ্ছে যে এখন হাতে কিছু নেই, চাকরি নেই, আর ভাবছি তো পারবে করতে। আমার ইচ্ছে আছে, আমি যেটা করি 100% দিই, আমি ভাবি আমি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, সেটা তো আপনারা বলতে পারবেন। আমি নিজেকে তো বলতে পারি না আই এম দ্য বেস্ট, বিকজ আই এম নট এ শাহরুখ খান। তো আমি নিজেকে তো নিজে বলতে পারি না, লোকে বলবে। তো দেখে নিন, যদি একটা সুযোগ দিন, তো যদি না করতে পারি 3 মাস পরে বের করে দিলেন না হয়। তো এই বলে, তো তখন ওনার শুনে উনি একটু এক্সাইটেড হয়েছে, হ্যাঁ ইন্টারভিউ তো এরকম বলছে, ঠিক আছে ওকে একটা চান্স দিই। তো আমি এই ট্রেনি হিসাবে জয়েন করি। বেসিক্যালি আমার ট্রেনি 4,000 কিছু স্যালারি ছিল 2001-এ। তো ওই হিসাবে দ্যাট ওয়াজ নট আ ব্যাড স্টার্টিং স্যালারি ইন 2001 ফর আ ট্রেনি। হ্যাঁ, ওই রকম জয়েন করি। আর আমি একাই, তো কোনো অসুবিধা ছিল না, কারণ ম্যানেজ সামহাও ওর মধ্যেই ম্যানেজ করতে পারবো ভেবে যা দিচ্ছে। আমি আর বার্গেন করিনি, আমার তো এক্সপিরিয়েন্সই নেই। আর আমি ভেবেছিলাম যে 6-7 মাসটা কাটিয়ে নিই, হয়তো মার্কেটটা একটু আপ হলে আইটি, তাহলে আমি আবার সুইচ ওভার করে যাব। বাট ওই যে ঢুকে গেলাম, তারপরে ফরচুনেটলি আনফরচুনেটলি, যেটা অ্যাক্সিডেন্টও হতে পারে, আজকে সেই ট্রেনই কোনো একটা হসপিটালকে চালায় ইন দ্য সেন্স অ্যাজ আ কেয়ারটেকার। আমি কখনো ইউনিট হেড বা হেড অফ দ্য ইনস্টিটিউশনস বলিনি। আমি যেখানেই যাই আই এম দ্য কেয়ারটেকার ফর মাই পেশেন্ট, মাই এমপ্লয়িজ, মাই ডক্টরস, অল দ্য স্টেক হোল্ডার্স যারা হসপিটালে কাজ করেন, তাদের সবাই দেখাটাই আমার কাজ। আলটিমেটলি হচ্ছে যাতে পেশেন্ট সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি যেতে পারে। হ্যাঁ, সবাইকে কি আমরা ফিরিয়ে দিতে পারি? তাহলে তো ভগবানই হতাম, কিন্তু তা হয়তো নয়, বাট চেষ্টা করি, এটুকু বলতে পারি। আচ্ছা, এই যে আপনি মানিপাল থেকে কাজ শুরু করলেন, তারপর মানিপাল থেকে কাজ শুরু করলাম, তারপরে আমি হসম্যাট বলে একটা হসপিটালে গেছিলাম। তো হসপিটালে এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ওভার এ পিরিয়ড অফ 6 years and 8 months। তারপরে আমি অ্যাপোলো জয়েন করি। অ্যাপোলোতে 1 বছর থাকার পরে অ্যাপোলো আমাকে শিফট করে একটা হসপিটাল, এখন ওটা Cloud9 হয়ে গেছে, আগে ক্রেডল ছিল। ওদের অনেকগুলো হসপিটাল, বুটিক মেটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ার, সেটাও আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যাই হোক। কিন্তু অ্যাপোলোতে যেহেতু আমার একটু সুনাম ছিল, তো ওরা আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট এটা হেড অফ মার্কেটিং অপারেশনস করে ওখানে পাঠায় ব্যাঙ্গালোরে। তারপর ওটার পরে আমি কলম্বিয়া এশিয়া জয়েন করি। কলম্বিয়া এশিয়া এখন টেকেন ওভার বাই মানিপাল। তো কলম্বিয়া এশিয়া মানিপাল আমাকে ব্যাঙ্গালোরে কিছুদিন কাজ করার পরে বলে যে তুমি আমাদের কলকাতায় একটা হসপিটাল এসছে, ওদের কিছু ছিল, ওরা ওই পেপারলেস হসপিটাল, নেভারহুড হসপিটাল, লট অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড অল দিস থিংস, যেগুলো মেনটেন করতো, কারণ এটা একটা ওই মাল্টি ন্যাশনাল চেইন ছিল যেটা আর কি চালাতো এই হসপিটালটা। তুমি কলকাতায় চলে যাও, আমরা একটা নতুন হসপিটাল শুরু করতে যাব, শুরু হয়নি। তো কলকাতাতে এই যে মেন্টালিটিটা, এই আমাদের হসপিটালের যে ফিলোসফি আইডিওলজিটা গিয়ে ইমপ্লিমেন্ট করো। তো আমি ফার্স্ট এমপ্লয়ি হিসাবে সল্টলেকে একটা হসপিটাল শুরু হয় কলম্বিয়া এশিয়ার, যেটা এখন মানিপাল, ওই হসপিটালে জয়েন করি। কলকাতায় ফিরে আসি 2007-এ। তো 1993 এর শেষ থেকে, মানে 1994 থেকে 2006 এন্ড অবধি, 7 মার্চ অবধি আমি ব্যাঙ্গালোরে ছিলাম। ইটস আ প্রিটি লং টাইম। কন্নড় বলতে পারতাম, আমার সব বন্ধু বান্ধব ওখানে ছিল। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট অলিগলি আমি বেশি ভালো চিনতাম দেন কলকাতা। এখনো হয়তো কলকাতা অত ভালো চিনতে পারি না, বাট ব্যাঙ্গালোর তো অনেক চেঞ্জ হয়ে গেছে, যদিও আমি গেছি এরপরে, বাট অনেক চেঞ্জ হয়ে গেছে, ট্রাফিক ইজ হিউজ অ্যান্ড অল। বাট দ্যাট টাইমের ব্যাঙ্গালোর চোরে সত্যি গার্ডেন সিটি ছিল, এয়ার কন্ডিশন সিটি ছিল, হেভেন ছিল অ্যাকচুয়ালি। তো আই হ্যাড এনজয়েড আ লট, আই লার্নড আ লট, অ্যান্ড আফটার দ্যাট আই কেম ব্যাক। এখানে এসে আমি
কলম্বিয়া এশিয়া জয়েন করি। কলম্বিয়া এশিয়া জয়েন করার পর সাম্মা আমার মনে হচ্ছিল যে আমি জানি না এটা কিভাবে নেবে লোকে, কারণ ব্যাঙ্গালোরের ওই ইয়েতে অভ্যস্ত ছিলাম তো একটু মানে ফাস্ট, তো ওখানে মানে একটু লেট ব্যাক মনে হচ্ছিল আমার জায়গাটাকে। তো যাই হোক, তো আমার মনে হচ্ছিল আমি কোথায় চলে এলাম, এবার ফিরে যেতে হবে। কিন্তু বাড়িতে তো বাবা মা এখানে বললো এত বছর পরে এসে আবার ফিরে যেতে হবে মানে কি এখানেই কাজ করতে হবে। এবার ঠিক আছে, দেখছি কি করা যায়। তো আমাকে তখন সিএমআরআই, তখনও সিকে বিড়লা হয়নি, এটা চান্স দেয়। তো সিকে বিড়লা যেটা এখন সিএমআরআই, ওটা আমার ফার্স্ট ইনিংস ছিল। তো 2008-এর শেষ থেকে 2013-র মার্চ অবধি আমি ওখানে থাকি। তারপর ওখান থেকে আমি এনএইচ জয়েন করেছিলাম। তো এনএইচের পর আমরির পর এগেন ব্যাক টু সিএমআরআই। মানে মোটামুটি যতগুলো বড় হাসপাতাল আছে আপনি সব ঘাটেই জল খেয়ে ফেলেছেন। সব ঘাটের জল খাওয়া আছে, আমি জানি সবাইকে কি করে। আর এই সুবাদে আমার সুবিধা হচ্ছে কি যে আমি যেহেতু একটু লোকের সাথে মিশতে ভালোবাসি, আমার নেটওয়ার্কিং পিয়ার, এটা আমার বোধহয় একটা স্ট্রেংথ বলা যেতে পারে। উইকনেস তো অনেক আছে। তো এর জন্যে কি হয়েছে যে আমি সবাইকেই চিনি, মানে সব ঘাটের জল খাওয়ার কিন্তু সুবিধাও আছে, মানে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমি সবাইকে জানি, কে কি সবার স্ট্রেংথ উইকনেসও জানি। তো মোটামুটি সেইটা আমাকে হসপিটাল চালাতে অনেক হেল্প করে। আচ্ছা, এই যে আপনার উন্নতিটা হয়েছে আস্তে আস্তে, ডু ইউ রিমেম্বার এনি পার্টিকুলার ডে অর এনি পার্টিকুলার ইনসিডেন্ট যখন আপনার প্রথমবার মনে হয় যে যে হাসপাতালের জন্য আপনি কাজ করছেন সেই হাসপাতালটা আপনার উপর নির্ভর করে? দেখুন, অ্যাকচুয়ালি হসপিটালের মানে হেলথ কেয়ারের মনে হয় কি হয় না, দেখুন আমি সবসময় ভেবেছি যে আমি যে কাজটা করব সেটা একটা ছাপ ফেলবে, মানে ইট উইল বি আ মার্ক ফর দ্যাট প্লেস। আমি কখনো ভাবিনি যে যদি আমি আই অ্যাম নট ইন্ডিসপেন্সেবল, মানে আমাকে আমার উপরেই পুরো ডিপেন্ড করতে হবে, আমি চলে গেলে ভেঙে পড়বে, এটা কোনোদিনই ভাবিনি। তো আমি সবসময় চেষ্টা করেছি আমার যে বেস্ট উইথ মাই লিমিটেড কেপেবিলিটিস আমি দেব। কেউ যদি রেকগনাইজ করলো, কেউ যদি মানে এটা যদি আননোটিস থেকে গেল তো থেকে গেল, সেটা কিছুটা। বাট আমার মেন্টাল হ্যাপিনেসটা দরকার ছিল যে হ্যাঁ আমি যেটা করেছি আমি জানি ভেতর থেকে যে আই হ্যাভ গিভেন মাই বেস্ট। সো সেই হিসাবেই আর কি। তো তাতে অনেক সময় আমার অনেক হার্ডওয়ার্ক পেয়েছে রেকগনিশনস। আমি বেস্ট এমপ্লয়ি হয়েছি, টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি হয়তো যেটা করেছি। বাট অ্যাওয়ার্ড কি হয়, খালি কিপস ইউ, এটা ওটা এনকারেজমেন্ট আর কি, যে মোটিভেটেড থাকে, সাহায্য করে। হ্যাঁ, আমি ডিমোটিভেটেড হয়েছি অনেক সময়, আমার আইডিয়াস বিং ড্রপড, নেওয়া হয়নি। আমার মনে হয়েছে এটা করলে পেশেন্টদের হয়তো আরও ভালো হতে পারে, তো ঠিক আছে করা হয়নি। দ্যাট ইজ দ্য থিং, দে হ্যাভ টেকেন ইট লাইক দ্যাট। আমার কোনো রিগ্রেট নেই সেটার দিকে। রিগ্রেটের কথাটা যখন তুললেন, একটা জিনিস জিজ্ঞেস করি। ইউ চোজেন আ প্রফেশন উইচ হ্যাজ আ লট অফ স্ট্রেস। লোকে তো প্রচন্ড আনন্দ হলে পার্টি করতে হাসপাতালে যায় না, যখন খুব সমস্যা হয় তখন হাসপাতালে যায়। কাজে আপনার কাজের জায়গাটা যেটা, সেখানে সবসময় সমস্যা, অসুস্থতা এগুলো নিয়েই আপনি রয়েছেন। এইটা নিয়ে কখনো আপনার কোনো রিগ্রেট ছিল কি, যে আপনি যদি আইটিতে যেতেন ইউ উড হ্যাভ হ্যাড আ মোর প্রেডিক্টেবল লাইফ, একটা 9টা-5টার চাকরি? না, অ্যাকচুয়ালি আমি বলি মানে যখন ইনিশিয়ালি আমি শেষ করে মানে আইটি থেকে এখানে এসেছিলাম হেলথ কেয়ারে, তখন আমার মনে হয়েছিল যে হেলথ কেয়ারটা নিচ্ছি, হাউ ইট উইল বি, মানে ফর মি এটা কতটা ভালো হবে, বা আমি কি সত্যি পারবো এটা। তারপরে আমি দেখলাম যে আমার ভেতরে বোধহয় একটা ওই হিডেন স্কিল ছিল, যে লোকের কোনো প্রবলেম হলে আউট অফ দ্য ওয়ে যদি গিয়ে তাদেরকে হেল্প করতে পারি। তো আমি দেখলাম যে হেলথ কেয়ার ইজ দ্য বেস্ট প্লেস টু ডু দ্যাট। কারণ এটা তো কোনো শপিং মল নয়, এখানে কেউ আসে না উইন্ডো শপিং করতে, এখানে কেউ ঘুরতেও আসে না, এখানে সবাই আসে অ্যাজিটেটেড, ইরিটেটেড, যখন খুব প্রবলেম হয়, ইন পেন। হ্যাঁ, এই পেনে যখন কেউ আসে, আর যদি কিছু করা যায় তাদের জন্য, এর থেকে বেস্ট কি হতে পারে। অ্যান্ড সেটাই আমি দেখলাম যে না, এটা বোধহয় আমার মধ্যেই ছিল, আর সেই জন্যই বোধহয় আমি কিছুটা হলেও কিছুটা রাইজ করতে পেরেছি। আমি বলবো না যে আমি সব কিছু করে ফেলেছি, বাট হোয়াট এভার উইথ মাই লিমিটেড ক্যাপাবিলিটিস আমি করতে পেরেছি এটুকু, তার জন্যে আমি তো ভগবানের কাছে অলওয়েজ ঋণী বলি। দেখছেন এবং শুনছেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আমাদের আড্ডা তো চলবে, কিন্তু এটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর অফকোর্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আপনার কাজের আর একটা অদ্ভুত দিক আমি একটু জিজ্ঞেস করি এটা নিয়ে, সেটা হচ্ছে
হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা কিন্তু পেশেন্টরা খুব একটা ভাবে না। ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোক তাদের চোখেও বোধহয় খুব একটা পড়ে না, চোখে পড়ে ডাক্তার আর নার্স, কারণ ল্যাব কোটস অ্যান্ড নার্সের যে ইউনিফর্ম তাতে দে স্টিক আউট, দেখলেই বোঝা যায় যে উনি নার্স। এটা একটা ডিফারেন্স অফ হোয়াইট কলার, হোয়াইট কোটস, রাইট। কিন্তু আপনাদের তো কোনো আলাদা করে ইউনিফর্ম সেই অর্থে নেই। আর অ্যাডমিনিস্ট্রেশনের লোককে আমি কখন অ্যাপ্রোচ করবো? যখন কিছু একটা সমস্যা হবে তখনই অ্যাপ্রোচ করবো। আদার দ্যান দ্যাট ইউ রিমেইন এসেনশিয়ালি ইনভিজিবল। এই জিনিসটা আপনি হ্যান্ডেল করেন কি করে? মানে আপনার মানুষের একটু তো ইগো থাকেই যে আমি যেটা করছি সেটাও লোকে জানুক। হ্যাঁ, তো দেখুন না, আমি আমার কথাটা বলবো, অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব একটা লোকে যায় না, বাট আমি ওই যে আমি আপনাকে বললাম না যে আমার একটা স্ট্রেংথ হচ্ছে লোকের সঙ্গে মিট করে তাদের কি সমস্যা সেটা কীভাবে সলভ করা যায়। তো আমি আমার ডে কিভাবে শুরু হয়, আমি সকালবেলা বাই 8 o'clock চলে আসি। আমি একটু দূরে থাকি, তো এটার একটা কারণও আছে, ট্রাফিক অ্যাভয়েড করার জন্য আমি সকালে আসি আর অনেক রাতে যাই। তো আমি ডানলপের দিকে থাকি, তো হুইচ ইজ নর্থ ক্যালকাটা। ফ্যামিলি কমপ্লেন করে না? ফ্যামিলি তো করেই কমপ্লেন, আমার তো ওটা নিয়ে একটা প্রবলেম ছিল, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। তো আমি যেটা বলছিলাম রিলেটেড টু ইয়োর এসেই আমার প্রথমে কাজ হয় যেটা, আমি প্রথমে এমার্জেন্সির সামনে নেমে পড়ে এমার্জেন্সিতে যাই, পেশেন্টের লোকেদের সাথে কথা বলি যে কি প্রবলেম হচ্ছে, কোনো কিছু হেল্প চাই কি না। তারপর আমি আমার রুমে যাই। রুমে গিয়ে আমি আগের দিনের পেশেন্ট যারা ফিডব্যাক দিয়েছে, যারা ভালো ফিডব্যাক দিচ্ছে তো দিচ্ছেই, বেসিক্যালি যাদের একটু প্রবলেম হচ্ছে তো তাদেরগুলো দেখে নিই, রুম নাম্বার এগুলোও দেখে নিই। তারপরে আমি একদম চলে যাই টপ ফ্লোরে। টপ ফ্লোর মানে আমাদের 9টা ফ্লোর, তো 8th ফ্লোর থেকে আমাদের হসপিটালে সিঙ্গেল রুম, তারপরে টুইন শেয়ারিং, জেনারেল বেড, ক্রিটিক্যাল কেয়ার শুরু। তো আমি প্রত্যেকের সঙ্গে কথা বলতে বলতে নিচে নেমে আসি। নিচে নেমে এসে মানে ডাক্তারদের সঙ্গেও কথা বলি, পেশেন্ট যারা আছে তাদের যদি কেউ থাকে তাদের সঙ্গেও কথা বলি, মেক শিওর যে যদি আমি কলকাতায় থাকি তাদের সঙ্গেও কথা বলে আমি চেষ্টা করি যে সবাইকে যাতে একটু মানে কমফর্ট দেওয়া যায় ফ্রম মাই সাইড। তো পুরোপুরি ইনভিজিবল আমি থাকি না, আমি চেষ্টা করি যে একটু পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলা। আর এটা আমি শিখেছি, একটা এক্সাম্পল যেটা আমি হয়তো একটু শেয়ারও করছিলাম আপনার সাথে, যে যখন আমি নারায়ণ হৃদয়ালয় তখন ছিল, এখন নারায়ণ হসপিটাল, যখন এখানে ট্রেনিং নিচ্ছিলাম তখন এই ট্রেনিংয়ে আমি দেখেছি রেসপেক্টেড ভেরি নোটেড ক্লিনিশিয়ানস ডক্টর দেবী শেট্টি, কার্ডিয়াক সার্জন, উনি যখন নামতেন মানে গাড়ির থেকে নামলেন, নেমে উনি এবার ওনার ওটি ডে ছিল, ওনার ওপিডি ছিল, তো যখন উনি যাবেন এবার উনি করতেন কি, উনি প্রত্যেক দিন বিশাল একটা লবি যেখানে পেশেন্ট ওয়েট করছে, মোর দ্যান 800 পিপল, মানে পেশেন্ট পার্টি যারা ওয়েট করছে, অ্যাংশিয়াস, কারণ তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায়, তো বাইরে থেকে এসেছে, দেশের বাইরে থেকে এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তাদেরকে উনি অ্যাড্রেস করতেন, বলতেন যে আপনারা এসেছেন, ইউ আর অল ইন সেফ হ্যান্ডস, আমার নাম ডক্টর দেবী শেট্টি অ্যান্ড আই টেক কেয়ার অফ অল অফ ইউ উইথ মাই টিম। তো এটা আমার মনে লেগেছিল যে অ্যাটলিস্ট এই কানেক্ট যদি পেশেন্ট পার্টি অ্যান্ড উইথ অল দ্য স্টেক হোল্ডার্স থাকে, তাহলে ইউ উইল নট গেট অ্যাকচুয়ালি মানে ওই একটা ডিসকানেক্ট হয়ে যে প্রবলেমটা হয় সেটা হবে না। সো দ্যাট ইজ দেয়ার। তো এইটা আমি এখনও মানে ওই সময় থেকে আমি যখন ইভেন নিচু তলায়ও কাজ, মানে নিচু ইন দ্য সেন্স দ্যাট এক্সিকিউটিভ ম্যানেজার যখন হলাম, আমি চেষ্টা করেছি যে আমার যে থ্রু দিয়ে পেশেন্ট এসছে তাদের সঙ্গে কানেক্টেড থাকতে। আর এটা শুধু এটাই নয় যে হসপিটালে আছে আমি কানেক্টেড ছিলাম, হসপিটাল চলে গেল আমি ভুলে গেলাম। আই হ্যাভ ট্রাইড, মানে কোনো ইয়ে হলে বড় বড় 25 ডিসেম্বর মেসেজ পাঠানো, নিউ ইয়ারে মেসেজ পাঠানো, সমস্ত কিছুগুলো আমি মেনটেন করতাম। আর ওটা মানে ফ্যামিলি তো না হলেও একটা রিলেশনশিপ গড়ে তোলা, সো দ্যাট এনি টাইম এনি হেল্প দে নিড, ইফ দে রিচ আউট টু মি আই ক্যান হেল্প। সবসময় হয়তো পারিনি, বাট চেষ্টা করেছি, চেষ্টা ত্রুটি রাখিনি। তো সেই হিসাবে আমি দেখেছি এটাকে, পুরোপুরি ডিসকানেক্টেড থাকিনি। আচ্ছা, আমার যেহেতু প্রচুর ডাক্তার বন্ধু, আমি অনেক রকম গল্প শুনতে পাই আর কি, হাসপাতাল নিয়ে, পেশেন্ট নিয়ে, নানান রকম। তা এরকম একটা অভিজ্ঞতা আমি আপনার সঙ্গে শেয়ার করে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটা প্রশ্ন করছি। শিওর। আমি কারোর নাম বলছি না, ডাক্তার যিনি, উনি চোখের সার্জন, অপথ্যালমোলজিক্যাল সার্জন। তো উনি কনসালটেন্ট হিসেবে একটা বেশ নামকরা প্রাইভেট হসপিটালে জয়েন করলেন।
2 সপ্তাহ পরেই তার সঙ্গে আমি বসেছি, আড্ডা মারছি, ও ছেড়ে দিয়েছি। কেন, কি হলো? বলে যে তুই কল্পনা করতে পারবি না কি হয়েছে। তো সেই পার্টিকুলার হসপিটালটা নাকি হার্টের কি একটা করার একটা মেশিন কিনেছে নতুন, যেটা নাকি একটা কিরকম উৎকট 2.5 কোটি টাকা না কত দাম। ঠিক আছে, তো এবার সে তো চোখের সার্জন, তো সেইখানে ফাইন্যান্সের একজন তাকে বলছে যে ডাক্তারবাবু আপনার এতে বিলিং হচ্ছে না কোনো। তো ওখানে আমার বিলিং, আমি তো চোখের ডাক্তার, আমি হার্টের স্ক্যান করতে কেন বলবো? না আপনি ইনফ্লুয়েন্স তো করতে পারেন। তো ও আমায় বললো যে আমি সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিলাম এই অর্গানাইজেশনে আমি নেই, যেখানে এরম জিনিস হয় সেখানে আমি কাজ করব না। এবার এটা কিন্তু একটা ইমপ্রেশন আছেই যে প্রাইভেট হসপিটালস এক্সপ্লয়েট পেশেন্টস। এই জিনিসটাকে যদি আপনাকে একেবারে হেড অন অ্যাড্রেস করতে হয়, আপনি কি বলবেন? আমি আপনাকে পুরোপুরি ডিনাই করব না, মানে যেটা আপনি বলছেন এটা একটা কি হয় না, এটা হচ্ছে মিসট্রাস্ট বলুন, ল্যাক অফ ট্রান্সপারেন্সি বলুন, যাই বলুন। বাট যদি আমাদের হসপিটালের কথা বলতে হয়, ওভারঅল হেলথ কেয়ারে এটা আছে। আমি অনেক জায়গায় শুনেছি যে ডক্টরকে বলা হয়েছে, বিভিন্ন লোকে গিয়ে বলেছেন যে আমাদের রেভিনিউ বা আমাদের নাম্বারসের জন্য আমাদের এই জিনিসগুলো কেন দেখা হয় না। বাট ফর্চুনেটলি আমি যে হসপিটালটায় কাজ করি সেই হসপিটালটা হচ্ছে একটা ট্রাস্ট হসপিটাল। তো হসপিটালটা অ্যাকচুয়ালি বিড়লাদের, এখন মিস্টার CK বিড়লা অ্যান্ড মিসেস অমিতা বিড়লা হচ্ছে চেয়ারপারসন। ওনাদের কিন্তু ফোকাসটা হচ্ছে ক্লিনিক্যাল পেশেন্ট সেফটি কেয়ার। কেন? কারণ হচ্ছে এই হসপিটালে যেটা আমাদের আর্ন করি আমরা, সেটা কিন্তু ইট ইজ নট আ প্রফিট, ইটস আ সারপ্লাস হুইচ ইজ বিন প্লাউড ব্যাক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হসপিটাল। হোয়াট ডেভেলপমেন্ট? ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার, টেকনোলজি, ইকুইপমেন্টস। মিস্টার বিড়লা আমাকে এটা বলেন না যে আমার এখান থেকে এত টাকা চাই বা আমি এই টাকাটা নেব, উনি নিতেও পারবেন না যেহেতু আন্ডার ট্রাস্ট। আর কখনো এটাও বলেননি যে কেন এই রেভিনিউ কম হচ্ছে বা কেন নাম্বারস কম হচ্ছে। এইটা একটা সুবিধা আছে। উল্টে এটা বলেছেন যে তোমাদের যারা মনে হয় যে এই হসপিটালে অ্যাকচুয়ালি কেয়ারটা পায় না, মানে CMR এর মতো হসপিটালে একটা রিক্সাওয়ালা বা একটা ভেজিটেবল ভেন্ডার্স বা একটা কেউ যারা এই কেয়ারটা পাবে না, তাদেরকে যাতে কেয়ারটা পায় তার জন্য আমি একটা ফিলান্থ্রপিক ফান্ড বানিয়ে দিলাম ফ্রম মাই কর্পোরেট। তো অনেকে যেমন CSR হিসাবে করে, তো আমাদের এরকম একটা ফান্ড আছে যেখানে 10 কোটি টাকা মতো। তো তার কিছু প্যারাফার নিয়ে আছে, BPL এর আন্ডারে কিনা বা ব্যাংক স্টেটমেন্ট। যদি সত্যিই সে খুব গরিব হয়, যারা এই কিডনি ট্রান্সপ্লান্টের মতো বা জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো বা যারা পারে না, তারা হসপিটালে এসে পুরোপুরি ফ্রিতে করতে পারে। তো সেই হিসাবে যেহেতু ওনারা বলেন যে দিস ইজ আ হেলথ কেয়ার ইজ আ প্রাইড ফর আস, নট আ কর্পোরেট গেম ফর টপ লাইন বটম লাইন। ইউ গিভ বেস্ট কেয়ার অ্যান্ড যেখানে পিপল উইল টক অ্যাবাউট দ্য কেয়ার, তো সেখানে রিপল এফেক্ট। সেই জন্য আমাদের কোনো ওই রকম লাউড হোর্ডিং নেই, আমাদের ওই রকমভাবে যে উই আর দ্য বেস্ট। অনেকে বলেন যে আমরা এতে বেস্ট ওতে বেস্ট, আমরা বলি না। আমরা বলি যে উই আর ডুইং গুড ক্লিনিক্যাল ওয়ার্ক সো দ্যাট পেশেন্টস আর স্যাটিসফাইড। আমাদের ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের পিলার, এথিক্যালনেস, ট্রান্সপারেন্সি, পেশেন্ট সেন্ট্রিসিটি, এর উপরে দাঁড়িয়ে হসপিটালটা চলছে। তাই জন্য ওই নাম্বারের পেছনে আমরা দৌড়াই না। তার রেভিনিউর মানে ওই প্রেশারটা আমাদের, ফরচুনেট বলতে পারেন আমাকে, হয়তো আদার গ্রুপের ক্ষেত্রে এটা নাও হতে পারে, আমি ঠিক জানি না। আচ্ছা, যদিও ইন্টারভিউটা আপনার, আমি একটু সময় নিয়ে একটা ছোট্ট গল্প বলে দিই এই হাসপাতালের। কারণ আমার বাবা কিছুটা সময় হাসপাতালে কাজ করেছিল, প্রাইভেট হসপিটাল, ওনার বাঙালি এবং অনেক বয়স্ক। তার ফর সাম রিজন একটি শ্মশানের যিনি, মানে যাকে চলিত ভাষায় আমরা ডোম বলি আর কি, মানে যিনি কাজটা করেন, তার সঙ্গে পরিচয় ছিল। মানে তার ফ্যামিলির লোকজনের শেষকৃত্য বোধহয় সে করেছিল। এবার তার নিজের একটু মেডিকেল প্রবলেম কিছু হয়েছে, তো সেই ভদ্রলোককেই অ্যাপ্রোচ করেছে যে আপনার হাসপাতালে কি যেতে পারি? তো উনি এটা লিখে দিয়েছেন যে তুমি অমুক বাবুর কাছে চলে যাও, তোমার কাজ হয়ে যাবে। এবার মালিক নিজে বলছে, সে ভেবেছে যে নিশ্চয়ই তাড়াতাড়ি হবে। ওমা, সেখানে গিয়ে সে দেখে তাকে কিন্তু ঘোরানো হচ্ছে। হ্যাঁ, মানে যার কাছে হসপিটালে গিয়ে ঘোরানো, হ্যাঁ, মানে যার সঙ্গে দেখা করার কথা সেই বলছে আজ হবে না কাল এসো, কাল হবে না পরশু এসো।
এরকম 3-4 বার তাকে এরম করায়, সে মালিকের কাছে আবার ফেরত গেছে, গিয়ে বলেছে যে এ তো আমায় দেখছে না। ভদ্রলোক তাকে বলেছেন যে ঠিক আছে, এর পরের বার তুমি হাসপাতালে গেলে বলবে যে আমি তোমায় পাঠিয়েছি। তাতেও যদি ভদ্রলোক না মানেন তাহলে তুমি ওকে বলবে যে দেখুন দাদা, আপনি আমার কাজটা তাড়াতাড়ি করে দিন, আপনার যখন সময় হবে আমি আপনার কাজটাও তাড়াতাড়ি করে দেব। Got it. বুঝতে পেরেছি। এই হাসপাতালের যে প্রাইভেট হসপিটালস আর গভর্নমেন্ট হসপিটালস এর মধ্যে মানুষের মাথায় একটা অদ্ভুত সমস্যা চলতে থাকে। সরকারি হাসপাতাল হলে সেখানে হয়তো সুযোগ সুবিধা কিছুটা কম, বেশ কিছু নিউজ রিপোর্টসে আমরা দেখেছি পরিচ্ছন্নতার অভাব আছে কিছু জায়গায়, কিন্তু তার জায়গায় যদি প্রাইভেট হসপিটাল হয় সেখানে বিল প্রচন্ড চড়া। এইটাকে আপনি কি চোখে দেখেন? এটা তো আছেই, এটা তো বিল নিয়ে একটা লোকের মনে হয় যদি আমি প্রাইভেট হসপিটালে যাই তাহলে হয়তো আমাকে আমার সবকিছু লুটে নেবে অ্যাকচুয়ালি, তো আমি কপরতক শূন্য হয়ে ফিরবো। তো সব জায়গায় এটা নয়। আমি গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে খুব বেশি কম্পেয়ার করতে যাব না, কারণ একটা প্রাইভেট হসপিটালে যেভাবে মেনটেন করতে গেলে সার্টেন প্যারামিটার্স অন কোয়ালিটি অ্যাজ পার এনএবিএইচ স্ট্যান্ডার্ড, তারপরে ধরুন কিছু প্রসেস ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। এনএবিএইচটা কি জিনিস? এনএবিএইচ হচ্ছে মানে ফুল ফর্মটা কি? তো এডিবিএইচ হচ্ছে ন্যাশনাল বোর্ডের একটা অ্যাক্রিডেটেড সিস্টেম, যেখানে আপনার হসপিটালকে বলা হয় যে এই হসপিটালটি একটা সার্টেন কোয়ালিটি প্যারামিটার্স ইন অল স্টেপসে মেনটেন করে চলছে। তার নানা রকম এডিশন আছে, এখন নতুন এডিশন 6th এডিশন হচ্ছে, এটাও ডেভেলপ করছে। তো রেসপন্সিবিলিটি ইজ ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট থেকে একদম আপনার তলার যে আছে সিকিউরিটি, সবার একটা রেসপন্সিবিলিটি টুয়ার্ডস পেশেন্ট কেয়ার। মানে এটা খালি বলে যে আপনি কিভাবে আপনার পেশেন্ট কেয়ারকে আরো এনহ্যান্স করতে পারবেন, এর উপরে কথা বলে। যেমন আপনাকে ওই কোয়ালিটি দেয় না, কোয়ালিটি সার্টিফিকেশন, ওইটা হচ্ছে একটা কোয়ালিটি সার্টিফিকেশন বলতে পারেন, যেটা টপ লেভেলে। এটা অনেকগুলো প্যারামিটার আছে, সেটা মেনটেন করতে হয়। তো এরকম কিছু জিনিস আছে, যেমন ধরুন আপনাকে আজকে টপ এন্ড কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে আসতে হবে, আজকে রোবোটিক্স নিয়ে লোকে কথা বলছে, রোবটস লাগবে। তো এই সমস্ত গভর্নমেন্ট একটা ফান্ড হিসাবে থেকে ওরা করে, অনেক সময় থাকতেও পারে গভর্নমেন্ট হসপিটাল, নাও থাকতে পারে, কিন্তু গুড প্রাইভেট হসপিটাল এটা করতে গেলে একটা তো মেনটেন করার জন্য যেটুকু খরচাটা লাগে, তো সেইটুকু খরচার জন্য যেটুকু করা হয়, আমাদের যেমন কস্ট বেস হিসাবে প্রাইজিংটা করা হয়, যে আমাদের অ্যাকচুয়ালি এই কস্ট, এই একটা প্রসিজিওরের জন্য কতটা কস্ট, তো ওটা কি হয় 1 2 3 এরম সাম আপ করতে করতে আসে। তারপরে আমরা বলি ঠিক আছে, তার থেকে হয়তো আমরা একটু 2 টাকা বিকজ অফ আওয়ার মেনটেনেন্স, স্যালারি, অল দিস থিংস আমরা হয়তো নেব। বাট এই নয় যে লোকটা এসেছে তার সব কিছু কেটে বার করে নিয়ে নাও, দ্যাট ইজ নট দেয়ার। দ্যাট ইজ আ ফিলোসফি ফ্রম দ্য গ্রুপ which has been inherited actually. So সেই জন্য আমরা চেষ্টা করি সবসময় ট্রান্সপারেন্ট রিলেশনশিপটা বজায় রাখতে, প্রত্যেক দিন বিল দেওয়া, বিলের প্রত্যেকটা জিনিস কম্পোনেন্টগুলো বুঝিয়ে দেওয়া লোককে, যে বুঝতে পারলো না তো যদি কোনো অসুবিধা থাকে তাদেরকে মেল করা, ডেকে নেওয়া যে আপনার কি কোনো কিছু সমস্যা আছে, তাহলে যদি বিল রিলেটেড, আমি ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না, তাহলে আমাদের কাছে আসতে পারেন, কথা বলতে পারেন, আসেও কথা বলে, বিল অডিট করা হয়। আর এই অডিটটা যাতে আমরা কোনো রকম এক্সট্রা কিছু করছি কিনা তার জন্য এটা অডিট করে কিন্তু PwC, NY, Deloitte। তো এটা আমাদের ফ্রম দিল্লি থেকেই করা আছে, যে কোনো রকমভাবে পেশেন্টকে কোনো রকম আনজাস্টিফাইড কিছু করে ট্রিটমেন্ট কস্ট বাড়িয়ে কিছু করা হচ্ছে কিনা। তো দে আর ভেরি স্ট্রিক্ট, ইভেন গ্রুপের পলিসি অলসো ইজ ভেরি স্ট্রিক্ট ইন দ্যাট। আচ্ছা, ওকে। এবার একটা একটু ব্যক্তিগত এতে আসি, সেটা হচ্ছে আমার মেসোমশাই ডাক্তার ছিলেন, ওকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে যখন তোমার আন্ডারে পেশেন্ট মারা গেছে কেউ, হ্যাঁ অনেক, তো আমি বলেছিলাম তখন তুমি হ্যান্ডেল করো কিভাবে এটা? তো উনি বলেছিলেন দেখ, আমি তো মেডিকেল কলেজে যখন ছিলাম তখন উই হ্যাড টু ডিল উইথ আ হিউজ ভলিউম অফ পেশেন্টস। হ্যাঁ, এবার সেখানে আমার আন্ডারে একজন পেশেন্ট রয়েছে, সে মারা গেল, সেটা খারাপ তো নিশ্চয়ই লাগে, কিন্তু আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু সিট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট, কারণ আমি যদি থেমে এটা নিয়ে ভাবতে থাকি 5 more people will die.
কিন্তু যেটা হয় সেটা হচ্ছে দিস ইজ অলসো হিউম্যান নেচার। হাসপাতালের সাকসেস স্টোরিজ যতটা বেশি ফ্ল্যাশ করা হয় বা যতটা বেশি সোশ্যাল মিডিয়ায় ঘোরে, তার থেকে অনেক বেশি ভাইরাল হয়ে যায় দ্য ব্যাড নিউজ, নেগেটিভ নিউজ। ঠিক আছে, এটা একটা দিক যেটা আমি জানতে চাই। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেহেতু ইউ আর মোর পিপল ফেসিং, আপনি পেশেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, এমন তো নিশ্চয়ই হয়েছে যে আপনি কোনো পেশেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন যে সার্ভাইভ করেনি। অনেক হয়েছে। সেটা আপনি হ্যান্ডেল করেন কি করে? তো দেখুন, যেটা হচ্ছে প্রথম কথা বলি, ডক্টর বা এনি হেলথ কেয়ার ইনস্টিটিউশনস ভগবান তো কেউ নয় না। ভগবান হলে তো সবাইকে অমর করে দিত, আর সবাই তো এটাই চায় যে আমি মরতে চাই না। তো ব্রেকিং ব্যাড নিউজ হচ্ছে একটা স্কিল, কিভাবে আপনি কাউন্সেল করতে পারবেন। ইনফ্যাক্ট আমার না মনে হয়, আই এম সরি, প্লিজ গো অ্যাহেড। এই যে হাসপাতালে মারামারি, চিৎকার চেঁচামেচি, অল অফ দ্যাট, আই থিঙ্ক আ লট অফ ইট কামস ডাউন টু আ ল্যাক অফ সফট স্কিলস অন দ্য পার্ট অফ দ্য হসপিটাল। যে আপনার বাবাকে বাঁচানো যায়নি, এই খবরটা আমি কিভাবে দিচ্ছি, তার উপরেও তো অনেকটা নির্ভর করে অন্য লোকটা কিভাবে রিয়াক্ট করবে। প্রবলেম কি হয় না, দের ইজ এ কমিউনিকেশন গ্যাপ। কিরকম, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারছি না, ডাক্তারবাবু ক্লিনিক্যালি আপডেটটা সবসময় দিচ্ছেন না, পেশেন্ট খারাপ হয়ে গেল জানতে পারলাম না, পেশেন্ট মারা গেল, আমার মনে হচ্ছে পেশেন্ট হয়তো আগেই মারা গেছিল, জানতে পারিনি, শুধু শুধু রেখে দিয়েছিল, বিল বাড়ছিল, অল দিস থিংস কামস। কিন্তু যদি আপনি একটা ট্রান্সপারেন্ট রিলেশনশিপ বজায় থাকে না আপনার, প্রত্যেক দিন আপনি ধরুন আপনি একটা ইউনিটের হেড, লাইক এক্সাম্পল দ্যাট আপনি একটা রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার চালান, সেই ইউনিটটার হেড, সেই ইউনিটে হয়তো 17-18 জন পেশেন্ট আছেন, ক্রিটিক্যালি সিক পেশেন্ট, জেনারেলি সিক পেশেন্টরা ক্রিটিক্যাল কেয়ারই থাকে। তো এবারে প্রত্যেক দিন পেশেন্ট পার্টির সঙ্গে একটা কথা বলা যে কি হচ্ছে মানে সত্যি কথা, অনেস্টলি, যে এই পেশেন্টের সিচুয়েশন আরও খারাপের দিকে যাচ্ছে, আমরা এই করছি, আর আপনি যদি যে কোনো প্রান্তে নিয়ে যেতেন আপনার পেশেন্টকে, এর থেকে বেশি কিছু করা সম্ভব হতো না, বাট স্টিল আপনি দেখতে পারেন, ভাবতে পারেন। আর আপনার যদি মনে হয় যে কেউ আপনার আছে, সে এসে দেখবে, আপনার কোনো চেনাশোনা ডাক্তার বা যারা মেডিকেল বা কেউ থাকলো, সে যদি রিভিউ করতে চায়, আপনি কাগজপত্র নিয়ে নিন, দেখুন যে আপনারা সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কিনা বা আমরা সঠিক পথে এগোচ্ছে কিনা। অ্যান্ড আই ইমপ্লিমেন্ট দিস। রোগীদের নিয়ে, যারা ক্রিটিক্যাল রোগী যারা থাকেন, পেশেন্টরা যেখানে অনেক উদ্বেগ টেনশনে থাকে, তাদের নিয়ে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যেখানে বিভিন্ন ডাক্তার বসে তাদেরকে বলেন দেখুন এই করা হয়েছে, স্পেশালিটি যারা ট্রিট করছেন তারাও থাকেন, অন্য স্পেশালিটিরও সিনিয়র ডক্টর থাকেন, বলছে এরপরে আর কিছু নেই, বাট আপনারও যদি কেউ থাকে তাহলে সে এসে মেডিকেল বোর্ডে বসতে পারে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে উই উইল সলভ ইট। প্রবলেম কোথায় হয়, যখন আমার সঙ্গে আপনার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল, কারণ পেশেন্ট খারাপ হয়ে গেল, আফটার দ্যাট পেশেন্ট হয়তো আর বাঁচলো না, তাহলে কি ভাবলো, যে পেশেন্ট পার্টি সবসময় ভাবছে যে না, তার মানে নিশ্চয়ই কিছু একটা হিডেন ব্যাপার আছে যেটা আমাদেরকে এক্সপ্লেন করা হয়নি বা কোনো কিছু বলা হচ্ছে না। যদি লুকিয়ে কিছু হয় তাহলে সব জায়গায় একটা ব্রিচ অফ ট্রাস্ট এসে যায়। তো আমি মানে আপনি যদি ডাইরেক্টলি ফ্রম দ্য হর্সেস মাউথ কারেক্ট ইনফরমেশনটা না পান, তাহলে আপনি কল্পনা করতে থাকবেন। হ্যাঁ, তো সেই হয়। তো এবার কি হয়, যে যদি আপনি যদি পেশেন্টের সঙ্গে ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট থাকেন, আপনি যদি বলে দেন যে এই হতে পারে আমাদের লিমিটেড এর মধ্যে, আর আপনার যদি মনে হয় আরও কিছু ভালো আপনি নিয়েও যেতে পারেন অথবা তাকে নিয়েও আসতে পারেন, তাহলে অনেকটা পেশেন্ট পার্টিও বোঝে। আজকে তো মানুষ জানে যে আমি তো অমর নই, আমাকে তো একদিন না একদিন হতেই হবে, আমাকে তো যেতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে সবসময় চেষ্টা করে, হোপ এগেনস্ট হোপ, যে কেউ তো মানতে চায় না মন থেকে। তো এবার মানানোর জন্য চাই হচ্ছে, এক হচ্ছে কমিউনিকেশন একটা জিনিস, আর একটা হচ্ছে কাউন্সেলিং, আর হচ্ছে যে কমিটমেন্ট, মানে 3C, যে টুয়ার্ডস দ্য পেশেন্ট আপনি যেটা করছেন ডেডিকেটেডলি, পেশেন্ট পার্টিও ভাবছে না ডাক্তারবাবু কিন্তু করছেন, এরপরে যদি না কিছু হয় তাহলে উপরবেলায় জানি যে হ্যাঁ এটাই বোধহয় বেস্ট ছিল ওনার জন্য। এখানে এই যে 3Cর অভাব হয়ে গেলে তখন দেয়ার ইজ এ কনফ্লিক্ট অ্যান্ড দেয়ার ইজ যত রকমের ব্রিচ অফ ট্রাস্ট, মিসট্রাস্ট, লড়াই, ভাঙচুর, দ্যাটস ওয়াই ল্যাক অফ ট্রান্সপারেন্সি। এই
গোটা ট্রিটমেন্ট একটা পেশেন্ট হাসপাতালে ভর্তি হওয়ার এর মধ্যে তো একটা লিগ্যাল অ্যাসপেক্ট আছে। কারোর ওপর কোনো প্রসিজার করতে গেলে তার কনসেন্টের দরকার হয়। এবার অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে খুব ক্রিটিক্যাল পেশেন্ট যিনি হয়তো নিজে ইজ নট ইন হিজ অর হার সেন্সেস, সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বাররা কনসেন্ট দেয়, ঠিক আছে। কিন্তু এমন তো অনেকই হয় যে ধরুন বৃদ্ধ মা বাবা তারা কলকাতায় থাকেন, ছেলে বা মেয়ে যে মানে কনসেন্ট দেওয়ার জন্য লিগালি যার সই দরকার সে থাকে বিদেশে, তাকে হয়তো কন্ট্যাক্টই করা যাচ্ছে না তখন। বা এটা তো একটা যে কোনো এমার্জেন্সি কেসেও হতে পারে, কেউ একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে মাথা ফাতা ফাটিয়ে হাসপাতালে এলো। তো অবশ্যই তো কি হয় মানে উইদাউট কনসেন্ট মেডিকো লিগাল কমপ্লিকেশনের জন্য উইদাউট কনসেন্ট আপনি কোনো প্রসিজিওর করতে পারেন না। আপনাকে কনসেন্ট নিতে হবে। রোগী যদি সজ্ঞানে থাকে রোগী একটা দেয়, আর নেক্সট অফ কিন দিতে পারে যে মানে সেই কনসেন্টের জন্য অপেক্ষা করতে করতে যদি রোগী মরে যায়। এবার যদি খুব এমার্জেন্সি প্রসিজিওরস হয় তাহলে কিন্তু কনসেন্টের জন্য অপেক্ষা না করে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট আগে কনসেন্ট দরকার মেডিকো লিগাল কমপ্লিকেশনের জন্য, কিন্তু কনসেন্ট আগে ট্রিটমেন্ট পরে এটা কিন্তু নয়। ট্রিটমেন্ট আগে যদি খুব এমার্জেন্সি সিচুয়েশন হয় ডক্টরস উইল স্টার্ট পারফর্মিং প্রসিজিয়ার্স, ও তো করবেই প্রসিজিয়ার্স। মিন টাইম আমরা অ্যাট দ্য সেম টাইম সাইড বাই সাইড মেল করা হবে, চেষ্টা করা হবে যে নেক্সট অফ কিনকে কানেক্ট করা যায় কিনা। আজকে ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পুলিশ নিয়ে এসছে, কেউ কিছু জানে না, এবার লোকটিকে বাঁচাতে হবে, হেড ইঞ্জুরি হয়েছে, ব্লাড ক্লট, ইমিডিয়েটলি তাকে অপারেশন থিয়েটারেই যেতে হবে। নিউরোসার্জন কনসেন্ট দেখবে না, তাকে আগে বাঁচানোর চেষ্টা করবে, ক্লটটা ডিসলভ করবে। তো সে কিন্তু তার কাজটা করবে। একটা ডক্টর যখন ওথ নেয় তার বেসিক্যালি ওথ হচ্ছে জেনে শুনে সজ্ঞানে সে রোগীর যে প্রপার ট্রিটমেন্টটা দরকার তাকে ভালো করার জন্য সেটাই সে করবে। কোনো রকম ওই হিপোক্রেটাসে ওথ বলে না যে কোনো রকম এমন কিছু করবে না যেটা রোগীর কোনো খারাপ হতে পারে। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং। তো ওনার কাছে ওটাই ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ বা লিগাল টিম, কাউন্সেলিং টিম তারা সাইড বাই সাইড চেষ্টা করবে যে রোগীর নেক্সট অফ কিনকে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্রগুলো আনানোর জন্য। যেমন অনেক কিছু লাগে ডকুমেন্টেশন, আধার বা কার্ড, প্যান কার্ড অ্যান্ড অল দিস থিংস, এগুলো সাইড বাই সাইড আসতে থাকবে। কিন্তু তার জন্য ট্রিটমেন্ট বন্ধ হবে না। Treatment will go as per the requirement of his health, and it will be decision টা নেবে হচ্ছে ওকে যে ট্রিট করছে সেই কনসালটেন্ট। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা প্রসঙ্গে আসি। আমার ফ্রেন্ড সার্কেলে আরেকজন আছেন যিনি নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি সারা জীবন হসপিটাল ম্যানেজমেন্টের কাজটাই করেছেন, পেশেন্ট দেখেনি। এবার তার সঙ্গে যখন আমার আলোচনা হয় মজার মজার সব ঘটনা শুনি আমি। উনি আমায় একটা জিনিস বলেছিলেন যে তুমি কি মনে করো শুধু ফিল্ম স্টারদের সামলানো ঝামেলা? তোমার কি মনে হয় সার্জনরা কি? এরা সবাই হচ্ছে নিজেদের ফিল্ডে সব এক একজন স্টার। কাজেই একটা স্টারের যা যা ট্যান্ট্রামস থাকতে পারে একটা হাসপাতালে যদি 5 জন সার্জন থাকে তাদের সেই সবকটাই আছে। কাজেই আমাদের এগুলো ফিল্ম স্টার সামলানোর মতো কাজই প্রায় করতে হয় আর কি। এই অভিজ্ঞতাটা আপনারও হয়? তো আমার তো প্রতিদিন হয়। তো কি হয় মানে এটা দুটো জিনিস কিন্তু। হ্যাঁ, অনেক সময় কি হয় আমার মনে হয়েছে, আমি জানি না এখানে কতটা এটা বলা ঠিক হবে, তো ডক্টরস তো একজন খুব বড় ডাক্তার, প্রচন্ড ইগো অ্যান্ড সব কিছু নিয়ে, তো বাট তিনি ভাবেন ফ্রম দ্য পেশেন্ট পয়েন্ট অফ ভিউ। এবার ধরুন আপনার একটা যন্ত্রপাতি নেই ওটিতে যেটা দরকার ছিল বা কাজ করছে না ওই সময়, তো অ্যান্ড উনি ওটি চলাকালীন কোনো প্রবলেম হয়েছে বা কোনো সাপোর্ট সার্ভিসেস ধরুন টেকনিশিয়ান, নার্স ঠিকঠাক করতে পারছে না, তো সমস্ত রাগটা আসে যে হসপিটালটা চালাচ্ছে তার উপরে। তো সে মানে হয়তো চিৎকার করে বলে দিল। আমি তো এরকমও কল পাই যে আমার সার্জারি করতে যাবেন, ওটিতে ঢুকেছেন, স্লিপার কোথায়, গাউন কোথায়, কেন তুমি দেখছো না, চাটা কেন গরম ছিল না। তো এইসব কমপ্লেনও আসে, এসব আসে। তো আই ম্যানেজ ইট ভেরি ডিপ্লোমেটিক্যালি। আমি মানে এরকম আমি কিন্তু কমপ্লেনকে মানে এই আবার কমপ্লেন আবার ওই মানে তো এই মুশকিলে পড়ে গেলাম, আবার এসে তো শোনাবে কথা, আমি কিন্তু এরকম না। আমি ওপেন ডোর পলিসি, আমার দরজা খোলা থাকে। এনিবডি ক্যান কাম এনি টাইম, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই, কিছু নেওয়ার দরকার নেই। এনিবডি ক্যান ওয়াক ইন, এনিবডি ক্যান টেল হোয়াট এভার দে হ্যাভ টু টেল। ইফ দ্যাট পার্সন ওয়ান্টস টু ক্লোজ দ্য ডোর দেন অনলি ক্লোজ। আমি নিজের থেকে ক্লোজ করি না, বলো কি চাই, আমি আমার চেষ্টা করি যে বেস্ট সলিউশন কি হতে পারে এটা, সেটাকে দিয়ে সমস্যাটা মিটিয়ে নিতে। যদি না হয় দেন আই ইনভলভ মাই পিপল, মানে আমার যে টিম আছে তাদেরকে ইনভলভ করে যে এই সমস্যা যেন
পরে কখনো না হয়, যেটা হয়েছে হওয়া উচিত নয়। বাট আমার যে চিন্তাধারা থাকে না, আমার চিন্তাধারা কিন্তু সবই পেশেন্টদের থেকে থাকে, পেশেন্টদের দিক থেকে চেয়ে থাকে যে আমার পেশেন্ট কেয়ারে কোনো প্রবলেম তো হবে না, পেশেন্টের বাড়ির লোকের যে চিন্তাভাবনা বা তারা যে অ্যাংজাইটিতে আছে সেটা আরও বাড়িয়ে তো আমরা দেবো না। তো তার জন্যে আমার যা যা করার দরকার আমি করি। ইভেন ডাক্তারকেও বলি যে আপনি নিজের চিন্তাভাবনার আগে পেশেন্টের চিন্তাভাবনা সেটা যদি করে না, তার জন্য যদি আমাকে কিছু করতে হয় আমি অলওয়েজ করব। আর তার জন্য যদি আমাকে শুনতেও হয় দু কথা, আমি শুনেও নিই, তারপর বলি একটা কফি খেয়ে যান দুজনে বা চা খেয়ে আমরা মিটিয়ে নিই ব্যাপারটা, হাসি মুখে রিজলভ করে আমরা যাই। তো আমি এইভাবেই চালাই আর কি। সো আই এম কাইন্ড অফ ফ্লেক্সিবল, আই লিসেন টু পিপল, যে কি আছে, সমস্যা তো হতেই পারে। দেখুন এরকম কোনো জায়গা তো আপনিও বোধহয় জানেন না যে কোনো জায়গায় সমস্যা নেই। আমি তো ওই রোজ পেটালের ওপর দিয়ে হাঁটিনি কোনোদিন লাইফে আমি, তো সেই হিসাবে আর কি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এমন ঘটনাও শুনেছি যে চোখের সার্জারি হচ্ছে আর সার্জন আমায় বলছেন যে আমি ইনসিশনটা করেছি, দুম করে আলোগুলো বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? লোডশেডিং হয়েছে এবং হাসপাতালে জেনারেটর চলছে না। এবার উনি আমায় বলছেন যে আমি বুঝতে পারছি যে অবস্থায় আমার স্ক্যালপেলটা রয়েছে, এটা যদি 2 মিলিমিটার ওপরে বা নিচে যায় লোকটা পার্মানেন্টলি অন্ধ হয়ে যাবে। আমি ওই অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি জাস্ট স্ক্যালপেলটা ধরে দাঁড়িয়ে আছি আর একজন অ্যাসিস্ট্যান্টকে বললাম এক্ষুনি যা গিয়ে কিছু একটা আলোর ব্যবস্থা কর। বলে এলো, একটা সার্জারি হলো, উনি সেদিনের মতো বাকি সমস্ত সার্জারিজ ক্যান্সেল করলেন। আর আপনারই মতো কোনো এক বেচারা মানুষ থাকবেন যিনি এক প্রস্ত ঝাড় খেলেন এবং তাকে বলা হলো যে যতদিন না জেনারেটর ঠিক হচ্ছে আমি অপারেশন করব না। ঠিক কথা। তো দেখুন ওই যে বললাম পেশেন্টের জন্য না, ওনার ধরুন কিরকম স্ট্রেস, যিনি অপারেশন করছেন অন সামবডিজ লাইফ, ওনাকেও তো প্রচন্ড স্ট্রেস নিয়ে কাজ করতে হচ্ছে। আর উনি যদি সাপোর্ট না পান তাহলে তো ফর হিম অলসো স্ট্রেসটা বোধহয় আরো 10 টাইমস। হ্যাঁ, আর ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে যে উই আর ডিলিং উইথ হিউম্যান লাইফ, প্রোডাক্ট নয় এটা, কারুর জীবন, আর জীবনের দাম সবকিছুর থেকে বেশি। তো সেই হিসাবে এর জন্য যদি কেউ আমাকে কিছু গালিও দেয়, আর পেশেন্টদের জন্য এনিথিং আই উইল টেক অন মি। আচ্ছা, তবে এই যে প্রোভাইডিং আ সার্ভিস, ট্রিটমেন্ট, এটা এক, আর এদিকে একটা হাসপাতাল কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রি হিসেবেও কাজ করছে। সেখানে কিছুটা একটা হাসপাতালকে তার নিজের প্রফিটেবিলিটির কথাও ভাবতে হবে। এই দুটো জিনিস কিছুটা বিপরীতধর্মী না? রাইট, বিপরীতধর্মী। বাট দেখুন হসপিটাল তো এটা একটা অর্গানাইজেশন, এখানেও তো লোকে কাজ করে। আমাদেরকে নতুন নতুন যে সমস্ত ইনোভেশনস হচ্ছে হেলথ কেয়ারে সেটা দেখতে হয়। তো এর জন্যে আমাদের তো একটা ইনভেস্টমেন্ট আছেই, মানে কোনো না কোনো জায়গার থেকে তো একটা ইনভেস্টমেন্ট লাগেই জিনিসগুলোকে আনতে। ডাক্তার, তাদের সমস্ত কিছু, টেকনিশিয়ান, ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল, তো এটা চালাতে যা খরচা হয়, আর তার উপরে যদি কিছুটা, কারণ ইউ নিড সাম সারপ্লাস টু রান দিস প্লেস অ্যান্ড গেট অল দ্য অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার অলসো ইন প্লেস। তো নিড, মানে এরকম তো নেই যে আপনার কাছে একটা হিউজ ফান্ড আপনি বাইরে থেকে ডোনেশন বা লোকের থেকে ডোনেশন হিসাবে আসছে, এটা আমাদের থাকে না। যে আমাদেরকে নিজেদেরটা নিজেদেরই চালাতে হয়। তো সেই হিসাবে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই করি। মানে এরকম নয় যে আমরা একটা মোটিভ হচ্ছে বিশাল একটা প্রফিট মেকিং আর তার জন্যে যা চাও করো আর পেশেন্টের দিকটা দেখো না, এটা কখনোই হয় না। মানে সিকে বিড়লার কোনো হসপিটালেই হয় না। তো এখানে ফার্স্ট হচ্ছে পেশেন্ট কেয়ার। অ্যান্ড আমাদের যে যদি দেখেন যে পিলারগুলো বলছিলাম তার মধ্যে রেভিনিউয়ের মানে কোনো জায়গাই নেই। ইনফ্যাক্ট উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট অলসো। আমরা মনে করি যে আমাদের ভলিউম বেসড হবে। কিভাবে হবে? পেশেন্ট আর মাই ব্র্যান্ড অ্যাম্বাসাডার, হোয়াট এভার কেয়ার উই গিভ they will talk about it outside, যে আরে বাবা ওখানে গেছিলাম, এর থেকে হয়তো ভালো কিছু হতো না, ক্রিটিক্যাল ছিলাম, এর থেকে ভালো কিছু হতো না। আমি দেখেছি অনেক, মানে কোভিডের সময় দেখেছি যে মানুষের হাহাকার, মানুষ রাস্তায় কিভাবে পড়েছে। আমি চেষ্টাও করেছি যে যতটা বেস্ট কেয়ার দেওয়া যায় ওর মধ্যে থেকে। অনেকে ট্রিটমেন্ট হয়ে বাড়ি ফিরে গেছেন, ভালো হয়েছেন। তারা আজকেও আমাকে বলেন, আমাকে লেখেন যে ওই সময় তোমার হসপিটাল পাশে দাঁড়িয়েছিল বলে আজকে হয়তো আমরা আবার নতুন লাইফে নতুনভাবে শুরু করতে পারছি, আরও এগিয়ে যাচ্ছি। তো দ্যাটস আ কাইন্ড অফ এনকারেজমেন্ট ফর মি টু টেক ইট ফরওয়ার্ড। আচ্ছা, সিএমআরআই এর ব্যাপারে খুব গর্ব করে যদি একটা কিছু বলতে হয়,
তো ওয়ান থিং ইফ ইউ হ্যাভ টু পিক, তাহলে সেটা কি হবে? সিএমআরআই যদি মানে খুব গর্ব করে বলতে হয়, উই ট্রিট অল আওয়ার পেশেন্ট লাইক দ্য ফ্যামিলি। আজকে যদি ফ্যামিলিতে কারো কিছু হয়ে যায়, তাহলে আপনি যে ভাবে কেয়ারের কথা ভাববেন, আপনার যে অ্যাংজাইটিটা হবে ভালো করে তোলার জন্য, সেটাই আমরা করি অ্যাজ আ টিম। তাকেও আমরা যারা আমাদের কাছে আসেন ওই ফ্যামিলির মধ্যে নিয়ে নিই। যতদিন আমাদের সঙ্গে থাকেন ফ্যামিলির মতোই থাকেন। রাইট। খুব বড় অসুখ হলে এখন এটা খানিকটা কমেছে, কিন্তু এক সময় মানে আমি আমার ছোটবেলার কথা বলছি, সবাই ভেলোর যেত। কিন্তু এই জিনিসটাকে চ্যালেঞ্জ করার মতো পজিশনে কি কলকাতার হাসপাতাল রয়েছে এখন? এটা না সব জায়গায় কি আমাকে শুনতে হয়, এটা নিয়ে বলেওছি অনেক জায়গায়। তো সেটা হলো কি যে কি মানে কোথায় ডিফারেন্সটা, কারণ আমি তো সাউথে কাজ করেছি এত বছর, সো আই নো, আমি এখানেও কাজ করছি। তো আমি দেখেছি যেটা হচ্ছে কি এখানে কি হয়ে গেছে, একটু ব্যাপারটা একটু মেকানিক্যাল, মানে মেকানিক্যাল ইন দ্য সেন্স যারা ক্লিনিক্যালি ইনভলভ ডক্টরস, আমি কাউকে ছোট করি না, তো তারা ধরুন পেশেন্ট এলো, দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ কাইন্ড অফ ওয়ান অফ দ্য পেশেন্ট। মানে সাউথে তফাৎটা কোথায় ছিল, যে সাউথে তফাৎটা হচ্ছে একটা ডাক্তার একটা পেশেন্ট পার্টির কথা শুনতো, তাকে সময় দিত, তার সঙ্গে কমিউনিকেশন করত। তার যে এই শোনাটা, তার যে কষ্টটা, মানে পেশেন্ট পার্টি যখন বলে এটা যদি না না ঠিক আছে আপনি তো অনেক বুঝে গেছেন, ঠিক আছে ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, এটা করলেই ঠিক হয়ে যাবেন, না হলে আবার তো 15 দিন পরে আসবেন দেখে নিন। তো এই জিনিসটা একটা ট্রাস্ট লোকের মনে হয়েছে না, এখানে তো ডাক্তারবাবুরা ইজ মোর অফ কমার্শিয়াল মেকানিক্যাল অ্যান্ড অল দিস। এই জিনিসটা কিন্তু আদারওয়াইজ দেখুন মেডিকেলে কিন্তু কোনো কিছু নাই যে ওরা অন্য কিছু পড়ছে, এখানেও লোকে ডক্টর অন্য কিছু, ইটস অল দ্য সেম, ইট ইজ অল দ্য সেম, ইট ইজ কাইন্ড অফ কি ছিল। আমি আপনাকে জাস্ট যদি একটা উদাহরণ দিই, আজকে কলকাতায় আপনি চাইলে ইউ ক্যান স্পিড, সেই ভদ্রলোক কি সিঙ্গাপুরে গিয়ে দুবাইতে গিয়ে করবে? করবে না। কেন করবে না? বিকজ ওই যে মেন্টালিটি ওখানে ওই প্লে করছে। তো এখানেও মানে একটা মেন্টালিটির ব্যাপার ছিল, যেখানে লোকে ভাবতো যে আবার যাব, কি বলবে কি লিখবে, তারপরে তো কথাই বলবে না, তার থেকে এমন জায়গায় যাই যেখানে শুনবে, ট্রিটমেন্টটা ঠিক কিওর হবে। কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে ওভার এ পিরিয়ড অফ টাইম। কিন্তু এই তফাৎটা কেন হতো? কারণ এটা তো কমপ্লিটলি দিস ইজ আ পার্সোনালিটি। হ্যাঁ, কেন হতো আমি তো বলছি। কি হতো আগে না, এই ফুল টাইম ব্যাপারটা খুব একটা সব হসপিটালে ছিল না। ডাক্তারবাবুরা 5 জায়গায় যেতেন, 5টা হসপিটালে। এবার 5টা হসপিটালে যখন আমাকে যেতে হয় তখন তারা আছে, আর ইউ আর ওয়ান অফ দ্য প্লেস। আই এম মে নট বি লয়াল, বেবি লয়াল, আই ডোন্ট নো, আমি যাচ্ছি না ওর মধ্যে, কিন্তু আমাকে তো একটা শেষ করে আরেকটাই দৌড়তে হবে। তার ফলে কি হচ্ছে, আমার যে কন্টিনিউটি অফ কেয়ার এটা কোথাও একটু ডিসব্যালেন্সড হয়ে যায়। আরে বাবা, এখানে তো এখন যদি আমি পেশেন্টের সঙ্গে 10 মিনিট কথা বলি, আমার তো অন্য একটা এক্স হসপিটালে আরও 10 জন ওয়েট করছে, ওখান থেকে সেক্রেটারি তাড়া দিচ্ছে, স্যার ওখানে তো পেশেন্ট এবার মারধর করবে, দেরি হয়ে গেছে 1 ঘন্টা, আপনি কি করছেন? তো এটা এখন এই ফুল টাইম কনসেপ্ট আসার জন্যে ডক্টর একটা জায়গায় যদি সকাল থেকে নিয়ে রাত অবধি থাকে, দিস প্রবলেম স্লোলি ইট ইজ গোয়িং অফ। যেমন আমাদের সিএমআরআইতেই বহুদিন আগে, মানে আমি আসার আগে, তো এখানে সব প্রচুর ডক্টর আসেন যান, কারুর কোনো রকম ওইভাবে অ্যাকাউন্টেবিলিটি ওনারশিপ গ্রো করেনি। কিন্তু এখন কি হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেয়ার ইজ আ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দেয়ার ইজ তার পরে লেয়ার আছেন ডাইরেক্টর, অ্যাসোসিয়েট ডাইরেক্টর, কনসালটেন্ট, ট্রেনিজ। আর তারপরে এখন যেহেতু সিএমআরআইতে অ্যাকাডেমিক্স অলসো ইজ ভেরি স্ট্রং, যেখানে ডিএনবি ডক্টর পড়াশুনো করেন আফটার দেয়ার, তো তারাও আছেন, সবাই মিলে ফেলোশিপ করেন অনেকে, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করেন। আপনি যখন টিম হিসাবে কাজ করছেন, আপনি যখন পেশেন্টের সঙ্গে আছেন, পেশেন্ট যখন একটা ডক্টরকে সবসময় পাচ্ছে না, তখন এই জিনিসটা নেই। আদারওয়াইজ কেয়ার ইজ অল দ্য সেম, নার্সিং ইজ অল দ্য সেম, টেকনিশিয়ান যারা কাজ করেন ইজ অল দ্য সেম। হাউ ইউ ডিল উইথ ইউর পেশেন্ট, কম্প্যাশন যে ব্যাপারটা, এমপ্যাথি যে ব্যাপারটা, সেটা যদি আনতে পারেন, দেন মোস্টলি ইট ইজ ডান। তো পিপল। আচ্ছা, আপনি যেভাবে দ্য ওয়ে ইউ ডিসক্রাইবড ইউর ডে, আপনি সকাল 8টার সময় আসেন এবং বেশ রাত করে বাড়ি যান, এত বড় একটা হাসপাতাল সামলান, অলরেডি আপনি ফ্যামিলিকে যথেষ্ট সময় দিতে পারেন না বলে এক প্রস্ত ঝামেলা সেখানে আছে। এর মধ্যে আপনি পিএইচডি করছেন। না, পিএইচডি শেষ করে ফেলেছি ইনফ্যাক্ট।
এই টাইম ম্যানেজমেন্টটা আপনি করেন কি করে? ওই, বিকজ দিস ইজ প্রবাবলি মানে ইওর গ্রেটেস্ট স্কিল। হ্যাঁ, সো ওটা কি হয় যে আমি যে রিসার্চের কাজগুলো করতাম সেগুলো বেসিক্যালি ওই সানডে হলে আমি মাঝে মাঝে রাউন্ড দিতে আসি, ফুল টাইম তখন সানডেতে থাকি না, তো তখন করতাম। তারপরে ধরুন আফটার মাই ওয়ার্ক, মানে ধরুন কোনোদিন আমি 7:30 8টা অবধি হসপিটালের কাজ করে তারপরে যখন বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে বসলাম, শুরু করলাম আমার ওয়ার্ক 1টা 2টো অবধি চললো, আবার ওই হয়তো 2-3 ঘন্টা করে ঘুমোতাম। তো এইভাবেই আমি ইভেন আমি যখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা থেকে আমার গ্লোবাল ম্যানেজমেন্টের ওপরে একটা কোর্স করেছিলাম, তো ওটাও 1.5 ইয়ার্সের, তারপর একটা ইয়ে ছিল। তো তখনও আমি যখন মানে কাজটা করছি তখনই পড়াশুনো করেছিলাম, যখন স্যাটারডে সানডে আমাকে সবসময় যেতে হতো আয়দার জোকা নয় অনলাইন প্ল্যাটফর্মে। তো আমার একটা চিরকালই ন্যাক আছে যে নতুন কিছু জানা, বাট জানার তো কোনো শেষ নেই, আর আমি বলতেও পারি না যে আমি সব জানি। তো আমি এখনো বলি আই এম এ বিগিনার। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওই যে একটা ইচ্ছা যে হ্যাঁ পড়াশুনোটা করতে হবে, চালিয়ে যেতে হবে, নিজেকে আপডেটেড রাখতে হবে, নতুন কি হচ্ছে এটা শিখতে হবে, তো সেই জন্যই এগুলো আমার করে নেওয়া। আচ্ছা, এই এত রকম ব্যস্ততার মধ্যে আপনি মানে যাকে বলে চিল করা, সেটা করার আদৌ সময় পান? ওই চিল করার ব্যাপারটা অনেকের কাছে অনেক রকম। আমার কাছে চিল করা মানে হচ্ছে হসপিটালে থাকা। এই যে আমি হসপিটালের বাইরে, আমার মনে হচ্ছে হসপিটালে সব ঠিক আছে তো, সবাই ভালো আছে তো, কোনো কিছু প্রবলেম হচ্ছে না তো। তো এটা এখন না এটা একটা ব্লাডের মধ্যে চলে এসছে। তো আমার হয়তো ওই চিল করা মানে হয়তো আমি ক্লাবে গেলাম বা কোথাও গেলাম, গিয়ে কিছু করলাম, সেটা নয়। তো আমি এইরকমভাবেই চিল করি। অ্যাকচুয়ালি ওইভাবেই ওরিয়েন্টেশনটা তৈরি হয়ে গেছে। সিনেমা দেখা, গান শোনা, বই পড়া? খুব কম। বই তো আমি পড়ি, বিকজ আমার সাবজেক্টের জন্য আমি পড়ি। সিনেমা গান খুব কম, মানে এরকম হয়তো কেউ বললো যে কোনো একটা প্রিমিয়ার হচ্ছে, কেউ আমাকে ইনভাইট করলো, তাই জাস্ট কল, হ্যাঁ দেখলাম, এরকম হয়েছে 10 মিনিট দেখে বেরিয়েও এসছি, এত ফোন কল আসছে, তো সেই হিসাবে। আচ্ছা, হসপিটাল ম্যানেজ করা, পেশেন্ট ম্যানেজ করা, ডাক্তার ম্যানেজ করা, এসব তো হলো, কিন্তু একটা হাসপাতাল তো একটা অফিসও, এবং সেখানে প্রত্যেক বছর ইয়াং পিপল আর জয়নিং, ঠিক আছে? তাদের জন্য যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা তৈরি করা, এটার ব্যাপারে আপনি কি করছেন বা কি ভাবছেন? সো দেখুন, আমাদের কিন্তু অনেক আসে, মানে ট্রেনিং, ইয়াং যে ট্যালেন্টকে আমরা খুব এনকারেজ করি। আর আমি ভাবি যে এরাই তো ভবিষ্যৎ, ফিউচার এরাই দেখবে। তো আমরা ওদের জন্যে ধরুন তাদের ট্রেনিং দেওয়ার জন্যে, স্কিল আপলিফমেন্টের জন্যে নানা রকম ওয়ার্কশপ থাকে। তারা যদি আজকে বাইরে কোথাও গিয়ে কিছু পড়ে শিখে আসতে চায়, শর্ট কোর্স করতে চায়, আমি এনকারেজ করি। ধরুন ফর ডাক্তারদের ক্ষেত্রে যদি কোনো নতুন কিছু জিনিস বাইরে আবিষ্কার হয়েছে বা কোনো বাইরের কোনো হসপিটাল কিছু করছে, সেটা শিখে আসা দরকার, তো সেটাও আমরা করি। এই যে রোবট যখন আমরা এনেছিলাম, তার আগে যে তার যে একটা হ্যান্ডস অন ট্রেনিং, সেটাকেও আমরা পাঠিয়েছিলাম বাইরে লোকেদের, যে চাও গিয়ে শিখে এসো, শিখে এসে when you are trained then you start doing it। তো আমরা কন্টিনিউয়াসলি করি। আর এটা হচ্ছে কি আমাদের ইভেন আমাদের যে পারফরমেন্স অ্যাপ্রাইজালেরও একটা পার্ট, যে একটা এনি এমপ্লয়িজ তাকে একটা মিনিমাম আওয়ার অফ ট্রেনিং করতেই হবে, তার উপরেও আমাদের রেটিং আছে। তো সেটা যদি না করে তাহলে সেও জানে যে আমার অ্যাপ্রাইজালে হয়তো আই উইল নট গেট গুড রেটিং। তো সেই জন্যে এটা যে একটা ওই কাজেরই একটা অঙ্গ, সেটা আমরা একদম ওই ব্লাডে ইনফিউজ করিয়ে দিই। তো সেই জন্যে প্রচুর লোকে ট্রেনিং করতে যায়, বাইরেও গেছে, নার্সদের আপস্কিল ট্রেনিং, ফেলোদের ট্রেনিং, ডাক্তারদের ট্রেনিং, নন মেডিকেলদের ইভেন ট্রেনিং, তো সবাইকে আমরা এটা করাই। তো ইটস আ পার্ট অফ আওয়ার ক্যারিকুলাম। আচ্ছা আচ্ছা, এত বছর ধরে আপনি চাকরি করছেন, মোর দেন 20 ইয়ার্স। যদি ভাবেন যে মানুষটা কাজ করা শুরু করেছিল প্রথম যখন আপনি মণিপালে যান, আজকের মানুষটা যদি সেই মানুষটাকে কিছু অ্যাডভাইস দিতে পারতো, তাহলে কি বলতেন আপনি? তো একটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, আমি অলওয়েজ বলি। আর তখন আমি বোধহয় অনেক ইমপেশেন্ট ছিলাম, মানে হচ্ছে না কেন, আমি সেই সব জিনিসগুলো, মানে এখন যেটা আমি শিখেছি ওভার এ পিরিয়ড অফ টাইম, তো আমি তাকে এটাই বলতে চাই যে ভালো খারাপ কোনো কিছু নয়, যেটাই করো যদি ঠিক করে করো, বি পেশেন্ট,
আর যদি তুমি সত্যি ওটাতে কমিটেড থাকতে পারো, রেজাল্ট আসবেই, আউটকাম উইল বি পজিটিভ। তো সেই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডটা দরকার। আমি একটু নেগেটিভ ছিলাম, আমি কোথায় হসপিটালে করব, কেন করব, আরে আইটির একটা বড় কোম্পানি থেকে আমি কল পাচ্ছি না, কি হচ্ছে, পড়লাম এত করে, ফ্যামিলি কি ভাববে। তো আজকের দিনে বসে আমি কিন্তু তাকে বোঝাতে পারতাম হয়তো, তবে জানি না এজ ওয়াইজ পিপল দে গেটস ম্যাচিউরিটি এন্ড অল দিস থিংস, অফ কোর্স, তো সেই হিসাবে হয়তো সেটাই। আচ্ছা, এবার আমাদের ইন্টারভিউয়ের র্যাপিড ফায়ার। আচ্ছা ঠিক আছে, পরপর প্রশ্ন এবং খুব আগুন লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, আগুন লাগিয়ে দিতে হবে, তাড়াতাড়ি আগুন লাগিয়ে দিতে হবে, র্যাপিড ফায়ার। আচ্ছা, প্রথম প্রশ্ন, প্রাইভেট হসপিটাল গিয়ে সবচেয়ে বিরক্তিকর ভুল ধারণা? মিসট্রাস্ট, ট্রান্সপারেন্সি, ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইন বিলিং। ওকে, যদি হেলথ কেয়ারে না থাকতেন তাহলে কোন প্রফেশনে যেতেন? আইটি? অ্যাক্টিং। অ্যাক্টিং? আচ্ছা, আমি আইটি তো ওটা তো যাই হোক, কিন্তু আমার মনে হয় অ্যাক্টিংটাও আমি ভালো করতে পারতাম সেই হিসাবে। আচ্ছা, একটু আউট অফ দ্য ওয়ে বললাম। খুব রাগী পেশেন্ট পার্টি না বাজেট মিটিং, কোনটা হ্যান্ডেল করা বেশি ডিফিকাল্ট? কোনো কিছু কিন্তু হ্যান্ডেল করা ডিফিকাল্ট নয়, বাট যদি ওই হিসাবে বলেন তো বাজেট মিটিং সামটাইম ইট গেটস বোর্ড অ্যান্ড সামটাইম লাইক আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না। পেশেন্ট পার্টি তো আই অলওয়েজ লাভ টকিং, আচ্ছা, যতই রেগে থাকুক। আচ্ছা, মানভঞ্জন তো করবই আমি। আচ্ছা, নতুন প্রজন্মের সঙ্গে আপনি নিয়মিত ইন্টারঅ্যাক্ট করছেন, তাদের কোন গুণটা আরো বেশি করে দরকার বলে আপনার মনে হয়? ওই যে বললাম অ্যাডাপ্টেবিলিটি, এটা দরকার, আর বি পেশেন্ট, আচ্ছা, আউটকাম আসবেই। সিএমআরআই এর একটা জিনিস যেটা আপনার মতে এখনো ইমপ্রুভ করা দরকার? ক্লিনিক্যালি উই আর ভেরি গুড, বাট ডিসিশন মেকিং, টাইমলি অ্যাকিউরেট ডিসিশন মেকিং, সামটাইমস ইট ফেল। হসপিটাল সব থেকে বেশি কঠিন সিচুয়েশনে কখন পড়ে? যখন কেউ মারা যায়, কারুর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমরা কিভাবে তাকে হ্যান্ডেল করব, ট্যাকেল করব। তো ব্রেকিং ব্যাড নিউজ, সেটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন। এমন কখনো হয়েছে কোনো রোগী বা তার ফ্যামিলি আপনাদের নেওয়া একটা ডিসিশনকে ভুল বুঝেছে? হ্যাঁ, ভুল তো বুঝেইছে। কোথায় বেশি বোঝে সেটা হচ্ছে রিলেটেড টু ফুড, ডায়েট। পেশেন্ট ভাবছে আমি তো কষা মাংস দিয়ে ভাত খাবো, ডায়েটিশিয়ান এসে বলছে না না, এটা তো আপনার শরীরের জন্য ভালো না। হাসপাতালে পেশেন্ট ভাবছে কষা মাংস দিয়ে ভাত খাবে? হ্যাঁ, তো ইটস লাইক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ইজ, আমরা তো একটু ফুডি না, এই দিকের ইস্টার্ন, আই মিন ফুডি। তো আমরা সবসময় ভাবি যে খাবারটা একটু যদি স্পাইসি হতো, একটু এতে। হসপিটাল তো ইট ইজ ভেরি ব্লান্ট, যে ফুড যেটা স্বাভাবিক। তো লোকে এটা নিয়ে খুব প্রবলেম হয়, আমি এটা চেয়েছি আমাকে এটা দেওয়া হয়েছে। তো এই নিয়ে একটা প্রবলেম হয়ে যায়, তখন বোঝাতে হয়। ডায়েটিশিয়ান তারা যান, গিয়ে বোঝান, কাউন্সেলিং করেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো জেনারেলি দেয়ার ইজ আ প্রবলেম, এটার মধ্যে তেল নেই, নুন নেই, এটা কি চিনি নেই, মানে আমি বলছি আর কি। তো এই জিনিসটা থাকি, ভুল বোঝাবুঝি হয়। গোলবাড়ি যদি হাসপাতাল খোলে তাহলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, বাজেটারি কোনো কনস্ট্রেন্ট যদি না থাকে, তাহলে একটি বিলাসিতার জিনিস যেটা আপনি সিএমআরআইতে যোগ করতে চান? আমি সবসময় আমার এমপ্লয়ীদের কথা ভাবি, তো ওদের জন্য, ওদের ফিটনেসের কথা মাথায় রেখে যদি একটা জিমনেশিয়াম করা যায়, যেখানে ওরা যায় একটু ফিটনেস নিয়ে করতে পারে, নট ডিউরিং ওয়ার্ক, আফটার দ্য ওয়ার্ক, তো বেটার হবে। আজ অব্দি আপনি একটা বলেছেন, আমি আরেকটা জিনিসও বলতে পারি। অনেক মারা তাদের বাচ্চাদের ছেড়ে আসতে হয়, এই নিয়ে একটা সিনেমাও হয়েছিল শিবপ্রসাদের। আমি বাবা মাকে বলছি না, কিন্তু তার বাচ্চাদের জন্য যদি একটা ক্রেশ ফ্যাসিলিটি করা যায় উইথ এভরিথিং, দ্যাট উইল অলসো বি আ গুড থিং। মানে আমি যদি বলি, a man is a sum total of the decisions that he has made so far. আপনি এখনো অবধি যা যা সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলেই আপনি আজকের এই মানুষটা। আপনাকে যদি আবার পুরোটা করার সুযোগ দেওয়া হতো, আপনি কি একই সিদ্ধান্তগুলো নিতেন? না, আমি তো অনেক জায়গায় ভুল সিদ্ধান্তও নিয়েছি। তো যেটা আমি ঠেকে শিখেছি, হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম মাই পাস্ট ডিসিশনস অর রং, সব কিছু তো ঠিক হতে পারে না। 10টার মধ্যে তো 8টা ঠিক হলে 2টো ভুল হয়, তো ওগুলোকে আবার কারেক্ট করতাম। যদি এটা পেতাম তাহলে নিশ্চয়ই করতাম। আজকের আমাদের এই কথোপকথন থেকে আশা করি একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে যে একটা বড় প্রতিষ্ঠান বড় শুধু তার দেওয়ালের জোরে হয় না, মানুষের ইচ্ছের জোরে হয়। আমাদের সঙ্গে আজকে ছিলেন সৌম্যব্রত রায়। তাকে হেড অফ সিএমআরআই হিসেবে শুধু নয়, আমরা মানুষ হিসেবেও কিছুটা হয়তো চিনতে পারলাম। আজকের এপিসোড যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই
ফলো করুন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথাকে। সমৃদ্ধদাকে অসংখ্য ধন্যবাদ এতটা বিজি শিডিউলের মধ্যে এতখানি সময় আমাদের দেওয়ার জন্য। না ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর, আমি খুব এনজয় করলাম। অ্যাকচুয়ালি হসপিটালের যে স্ট্রেসটা থাকে সব সময়, তার থেকে এই যে খানিকক্ষণ আমরা এই প্রোগ্রামে কথাবার্তা, একটা গল্প হলো না, এটা অনেকটা ওই স্ট্রেস রিলিজের কাজ করবে আমার জন্য, আর করলেও সেটা। তো থ্যাংক ইউ, আপনাদের ভীষণ ধন্যবাদ। আর এটা যেভাবে পরিচালনা করা হলো, তো সবাইকে আমার ধন্যবাদ। পরবর্তী এপিসোডে আরেকজন গেস্টকে নিয়ে ফিরে আসবো শোনা কথা পডকাস্টে। আমি দীপ, নমস্কার, ভালো থাকবেন এবং ভালো গল্পে ডুবে থাকবেন।